বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের এই হিসাব বিজ্ঞান ভিডিও ক্লাসে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে ভালো রয়েছো। আলহামদুলিল্লাহ, তোমরা যেখানেই থাকো ভালো থাকো এই প্রত্যাশায় রাখছি। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা লাইভ ক্লাসগুলো এবং ভিডিও ক্লাসগুলো নিয়মিত অনুসরণ করো, অবশ্যই বুঝতে পারছো যে আসলে তোমরা লেখাপড়ার যে একটা গতি, সেই গতির মধ্যেই রয়েছো। তবে এখনও কিছু কিছু স্টুডেন্ট দ্বারা ঠিক মতো ক্লাসগুলো করো না, আমাদের যে শিডিউলগুলো দেওয়া হয় সেগুলো ফলো করছো না, বা নোটশিট যেগুলো দিচ্ছি সেগুলো দেখছো না। অবশ্যই তোমরা ভুল পথে রয়েছো। তোমাদের প্রতি আহ্বান থাকবে, তোমরা আজকে থেকেই নতুন উদ্যমে শুরু করো। তো দেখো, হিসাব বিজ্ঞান অনেক মজার একটা সাবজেক্ট, অনেক ভালো ভালো বিষয় এখান থেকে আমরা জানতে পারি। একটা পরিবার থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, রাষ্ট্র, প্রত্যেকটা ক্ষেত্রে এই হিসাব বিজ্ঞানের প্রয়োগ রয়েছে। তো তোমরা নিশ্চয়ই 9-এ বেশ কয়েকটা মাস পার হয়ে গেছে, হিসাব বিজ্ঞানটা কি সে বিষয়ে তোমরা সহজেই জ্ঞান অর্জন করতে পেরেছো। যেহেতু হিসাব বিজ্ঞানে কোনো থিওরি লিখতে হয় না, অর্থাৎ প্রশ্নের উত্তর লিখতে হয় না, শুধুমাত্র অঙ্ক করতে হয়, তাই আমরা অঙ্কের উপরে বেশি জোর দিব। তবে জানার জন্য, বোঝার জন্য, হিসাব বিজ্ঞানের ভেতরে ঢোকার জন্য অবশ্যই মূল বইটাকে ভালো করে পড়তে হবে। মূল বইটাকে যদি ভালো করে আয়ত্ত করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমরা অনেক বেশি শিখতে পারবে। তো তোমরা নিশ্চয়ই জানো, আমাদের দ্বিতীয় সেমিস্টারে যে অধ্যায়গুলো রয়েছে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং দশম, এই অধ্যায়গুলো রয়েছে। এই অধ্যায়গুলোর কিছু কিছু আলোচনা তোমরা ইতিমধ্যেই পেয়েছো এবং তোমাদের রেসপন্স দেখে আমরা বেশ মুগ্ধ হয়েছি। অনেকটা বেশ কতগুলো স্টুডেন্ট রয়েছে যাদের দ্বারা অনেক ভালো রেজাল্ট করা সম্ভব। তো এই হিসাব বিজ্ঞান সম্পর্কিত যদি কোনো প্রবলেম তোমরা ফেস করো, তাহলে যে কোনো সময় আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে। তাহলে আমরা দেখো, হিসাব বিজ্ঞানের অঙ্ক আসলে মূল বইয়ে যেগুলো আছে সেগুলো সলভ করার আগে অঙ্কের যে নিয়মগুলো রয়েছে, অঙ্ক যেভাবে আমরা সলভ করলে আসলে যে কোনো জায়গা থেকে অঙ্ক দিলে আমরা পারবো, সেই নিয়মগুলোকে আমাদের আগে আয়ত্ত করতে হবে। যেমন পঞ্চম অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে, দেখো এই অধ্যায়ের নাম হচ্ছে হিসাব। এই অধ্যায়ে বিভিন্ন ধরনের হিসাবগুলো আমাদের চিনতে হয়, ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়। তো এই যে ডেবিট ক্রেডিট নির্ণয় করছি, কোনগুলো লেনদেন, একটা লেনদেনের মধ্যে কোন কোন হিসাবগুলো রয়েছে, এখান থেকে কিন্তু আমাদের খুঁজে বের করতে হচ্ছে। তো আমরা জানি হিসাব মোট 5 প্রকার। একটা হচ্ছে সম্পদবাচক হিসাব, একটা হচ্ছে দায়বাচক হিসাব, ব্যয়, আয় এবং মালিকানা সত্ত্ব হিসাব। তাহলে দেখো, সম্পদ কোনগুলোকে বলে, এই অধ্যায় নিয়ে আলোচনা হচ্ছে। এই অধ্যায়ের অঙ্কগুলো কি কি চাইবে সেটা নিয়েই কিন্তু আলোচনা করছি। আমি ইনশাল্লাহ শেষের দিকে হয়তো এর বাস্তব রূপও দেখাবো। তাহলে চাইবে একটা লেনদেন দিবে, লেনদেনের মধ্যে কোন ধরনের হিসাব রয়েছে সেটা বের করো, এবং এই হিসাবগুলো ডেবিট এবং ক্রেডিট এইভাবে বিভক্ত করে বের করো। ডেবিটটাকে উপরে লিখতে হবে, ক্রেডিটটাকে নিচে লিখতে হবে। তাহলে এই দুইটা প্রশ্নের অ্যান্সার যদি আমরা জানতে চাই, তাহলে অবশ্যই তোমাকে প্রথমে আমাকে হিসাবগুলো চিনতে হবে, দেন আমাকে ডেবিট ক্রেডিট নির্ণয়ের বিষয়গুলোও জানতে হবে। তাহলে তুমি এই অধ্যায়টা সহজেই আয়ত্ত করতে পারবে। দেখো, তোমাদের বইতে যেটা 57 পৃষ্ঠা রয়েছে, এখানে মোট 3টা অঙ্ক রয়েছে। 3টা অঙ্কই প্রায় কম বেশি একই রকম, যে হিসাবের শ্রেণীবিভাগ দেখাও, ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তাহলে আমি হিসাবের শ্রেণীবিভাগটা আমি যদি দেখাতে চাই, তাহলে কোন বিষয়টা আমরা প্রথমে বের করব? তাহলে বের করব হিসাব কয় প্রকার এবং কোনটা কি। আমি বলেছি 1 নম্বরটা সম্পদ। তাহলে সম্পদ কাকে বলে? দেখো, আমরা এই রুমের মধ্যে রয়েছি, এর মধ্যে রয়েছে কি ফ্যান রয়েছে, এখানে টেবিল রয়েছে, বেঞ্চ রয়েছে, এগুলোকেই কিন্তু আমরা সম্পদ বলি। নগদ টাকাকে সম্পদ বলি, মানুষের যে ব্যাংক ব্যালেন্স রয়েছে সেগুলোকে সম্পদ বলি। এইভাবে তোমার বাসা বাড়িতে
তোমার ফ্রিজ থাকতে পারে, এসি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমার এক একটা সম্পদ। তো এই যে আমাদের ব্যবহার্য প্রত্যেক দিন যা কিছু আমরা আমাদের বাসা বাড়িতে সম্পদ হিসাবে দেখছি, এগুলোই কিন্তু হিসাব বিজ্ঞানে আছে। তাহলে দেখো বিষয়টা শুধু বুঝে নিতে হবে, আসলে যে বই পড়ে এই সম্পদের নামগুলো মুখস্থ করবো এরকম যেন না হয়। আবার দেখো তারপরে বলা হয়েছে দায় কোনগুলো, কোনো একটা শব্দ, যে শব্দ দিয়ে তোমার কাছে কেউ টাকা পাবে বোঝাবে, সেগুলোকে হচ্ছে দায় বলে। যেমন দেখো আমি যদি এখানে লিখি পাওনাদার, পাওনাদার লিখলাম, তাহলে পাওনাদার একজন ব্যক্তি, যেই ব্যক্তি আমার কাছ থেকে টাকা পাবে, তাহলে টাকা পাবে বোঝালে কিন্তু সেটা দায় হবে। তাহলে দেখো বলা হলো যে এটাকে কি আমরা সম্পদ বলতে পারি? এই পাওনাদার নামে বাসায় কেউ থাকে না, অবশ্যই থাকে না। সম্পদগুলো চেনা কিন্তু খুবই সহজ। কোনো বাসা বাড়িতে বা ব্যবসায় প্রতিষ্ঠানে এগুলো থাকে, নগদ টাকাও থাকে, আবার দেখো ফার্নিচারও থাকে, টেলিভিশনও থাকে, গাড়ি থাকে, নিজের বাড়ি থাকে, বিল্ডিং, সব কিছুই এগুলোই সম্পদ। পাওনাদার, তাহলে যে শব্দ দিয়ে আমার কাছ থেকে কেউ টাকা পাবে বোঝায় সেটা হচ্ছে পাওনাদার। দেখো দায়, এরপরে আরও কিছু শব্দ আমরা যদি বলি এখানে, যেমন দেখালাম ঋণ লিখলাম, লোন, ঋণ, তার মানে আমি লোন করেছি, আমার কাছ থেকে কেউ টাকা পাবে, সুতরাং এটাও একটা দায়। সর্বশেষ আর একটা দায় লিখলাম এখানে আমি বকেয়া বেতন, বকেয়া বেতন, তাহলে আমার কর্মচারীর বেতন বকেয়া আছে, আমি দিতে পারিনি, দিতে হবে, তাহলে এটাও আমার কিন্তু একটা দায়বাচক হিসাব। তাহলে আমরা সম্পদ চেনালাম, আমরা দায় চেনালাম, এবার আমরা চেনাবো আয় এবং ব্যয়। তাহলে আয় আর ব্যয়গুলো কাকে বলে? কোনো একটা শব্দ, যে শব্দ দিয়ে আমার কাছ থেকে টাকা যাবে বোঝাবে, সেটাই হচ্ছে ব্যয়, টাকা যাবে। যেমন আমি ধরি পণ্য ক্রয় করলাম, তাহলে টাকা কিন্তু যায়। আমি যদি মার্কেটটা ক্রয় করি তাও কিন্তু টাকা যাবে, ঠিক আছে না? আমি যদি কর্মচারী বেতন দিই তাও কিন্তু আমার কাছ থেকে টাকা যাবে। আমি যদি রিক্সা ভাড়া দিই, গাড়ি ভাড়া দিই, তাও কিন্তু আমার কাছ থেকে টাকা যাবে। তাহলে যেই শব্দ দিয়ে আমার কাছ থেকে টাকা যায় সেটাই কিন্তু ব্যয়বাচক হিসাব। আমি কিন্তু খুবই সংক্ষিপ্ত আকারে এই হিসাবগুলো সম্পর্কিত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি, কেননা অঙ্কগুলো সলভ করার জন্য এই তথ্যগুলো তোমাদের জানতে হবে। যদি না পারো তাহলে কিন্তু সলভ করতে পারবে না। তাহলে ব্যয়বাচক বললাম, তাহলে আয়বাচক কি? ব্যয় যদি কোনো শব্দ দিয়ে টাকা গেলে বোঝায় সেটা ব্যয়, তাহলে যদি কোনো শব্দ দিয়ে টাকা আসা বোঝায় তাহলে কি হবে? সেটা হবে আয়। যেমন একটা ব্যবসায় প্রতিষ্ঠানে দেখো পণ্য বিক্রয় করে, তাহলে বিক্রয় করলে কি হয়? আয় হয়। সুতরাং আমরা যদি বলি বিক্রয় হিসাব কি বাচক হিসাব, তাহলে হবে আয়বাচক হিসাব। অনুরূপভাবে টাকা পাচ্ছ, কোথাও বিনিয়োগ করেছো, বিনিয়োগ থেকে সুদ পেয়েছো, যাকে বলে বিনিয়োগের সুদ, তাহলে এর ফলেও কিন্তু আমার কাছে টাকা আসে, এটা আমার আয়বাচক হিসাব। আর তারপরে দেখো কাউকে কোনো কাজ করে দিয়েছো, কাজের বিনিময়ে কিছু টাকা পেয়েছো, যেটাকে বলছে কমিশন, এটাও আমার আয়বাচক হিসাব। এইভাবে কোনো একটা শব্দ দিয়ে টাকা যদি আসে তাহলে সেটা আয় হবে। দেখো ব্যাংকে টাকা জমা রেখেছি, ব্যাংকে টাকা জমা আছে, এটা কিন্তু সম্পদ। আর ব্যাংকে জমাকৃত টাকার উপরে আমি যে সুদটা পাই সেটা হচ্ছে আয়। তা যেমন একটু উদাহরণ দিয়ে বোঝাই, দেখো এখানে বলা হয়েছে ব্যাংক জমা, ব্যাংকে আমার টাকা জমা আছে, এর ফলে কিন্তু টাকা আসে, এটা বোঝাচ্ছে না। কিন্তু এই জায়গায় যদি আমি লিখি ব্যাংক জমার সুদ, তাহলে দেখো ব্যাংকে জমাকৃত টাকার উপরে ব্যাংক আমাকে যে সুদটা দিচ্ছে তাকেই বলা হচ্ছে ব্যাংক জমার সুদ। এর ফলে টাকা আসে আমার কাছে, আমার ব্যবসায় আসে। তো কোনো একটা শব্দ দিয়ে যদি টাকা আসে বোঝায় তাহলে সেটা হবে আয়বাচক হিসাব। আর এটা যেহেতু ব্যাংকে জমা আছে সুতরাং এটা সম্পদবাচক হিসাব। তো এইভাবেই আরেকটা সর্বশেষ যেটা হিসাব বলা হয়েছিল সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। তো ভিডিও ক্লাস সময় খুবই সংক্ষিপ্ত, দুইটা হিসাবকে মালিকানা সত্ত্ব হিসাব বলে, একটা হচ্ছে মূলধন আর একটা হচ্ছে উত্তোলন। এই দুইটা হিসাবকে আমরা মালিকানা সত্ত্ব হিসাব বলছি। এই হিসাবগুলো সম্পর্কে অবশ্যই তোমাদের ধারণা থাকতেই হবে। যদি ধারণা থাকে তাহলে কিন্তু তুমি অঙ্কটা ভালোভাবে করতে পারবে। তাহলে বলা হয়েছিল এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য
দুইটা বিষয় জানবো আমরা, একটা হচ্ছে হিসাব চিনব, আরেকটা ডেবিট ক্রেডিট নির্ণয় করব। তাহলে আমি অন্তত দুই একটা ডেবিট ক্রেডিট নির্ণয় করে দেখাই। ডেবিট ক্রেডিট নির্ণয়ের একটা সূত্র রয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। যদি কোনো হিসাব সম্পদবাচক হয় তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে, সম্পদটা যদি বাড়ে তাহলে হবে ডেবিট, যদি সম্পদটা কমে অর্থাৎ কমে যায় তাহলে হবে ক্রেডিট। আচ্ছা, ডেবিট আর ক্রেডিট হিসাবটা যদি দায়বাচক হয় এবং দায়টা যদি বাড়ে, দেখো দায়টা যদি কমে তাহলে হবে ডেবিট, দায়টা যদি বাড়ে তাহলে হবে ক্রেডিট। আরেকটা হচ্ছে ব্যয়, যাবতীয় ব্যয়বাচক হিসাবগুলো হবে ডেবিট, আর যাবতীয় আয়বাচক হিসাবগুলো হবে ক্রেডিট। তাহলে এই যে এই কয়টা সূত্র দেখো তোমাদের বইতে কিন্তু যে সূত্রটা দেয়া আছে অনেক বড় করে দেয়া আছে, ওই সূত্রটাকে ছোট আকারে এখানে আমি তৈরি করেছি। তো এই সূত্র দিয়ে যে কোনো লেনদেন থেকে ডেবিট ক্রেডিট বের করে আনা সম্ভব। যেমন আমি এখানে যদি একটা লেনদেন লিখি, পণ্য ক্রয় করা হলো, দেখো বোঝা যাচ্ছে কি আমার লেখা, পণ্য ক্রয় করা হলো 2000 টাকা। তাহলে 2000 টাকা দিয়ে পণ্য ক্রয় করলাম। এই লেনদেন থেকে আমরা দুইটা জিনিস শিখব। একটা হচ্ছে কি কি হিসাব রয়েছে, যেহেতু আমরা হিসাব সম্পর্কে এখন একটা লেকচার দিলাম, কি কি হিসাব রয়েছে। তাহলে দেখো একটা হিসাব আছে ক্রয়, আর একটা হচ্ছে 2000 টাকা। তাহলে দুইটা হিসাব কিন্তু আমরা বের করে দিলাম। যেগুলো হিসাব বের হবে লেনদেন থেকে সেগুলোই ডেবিট অথবা ক্রেডিট হবে, যেগুলো হিসাব না সেগুলো ডেবিট ক্রেডিট কিছুই হয় না। যেমন পণ্য করা হলো টাকা, এগুলো কোনো হিসাবের মধ্যেই পড়ে না। আর মজার বিষয় হচ্ছে যে এখানে যে হিসাবগুলো রয়েছে প্রত্যেকটা লেনদেন থেকেই যে হিসাবগুলো বের হবে হয় সম্পদ, হয় দায়, ব্যয় অথবা আয়। এবার এই দুইটা হিসাব বের হয়েছে, একটাকে ডেবিট করব, একটাকে ক্রেডিট করব। কিভাবে? দেখো আমি ক্রয় হিসাবটা বের করেছি, তাহলে ক্রয় কি সম্পদবাচক, ক্রয় কি দায়বাচক, ক্রয় কি ব্যয়বাচক, না ক্রয় কি আয়বাচক? ক্রয়টা হচ্ছে ব্যয়বাচক, আর এই হিসাবটা ব্যয় বলে ব্যয় সমান সমান ডেবিট। তাহলে সূত্রটা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমরা এখানে লিখব ক্রয় হিসাব, সংক্ষেপে ডিআর লেখা যায়। ওকে, তারপরে দেখো 2000 টাকা আছে, তাহলে 2000 টাকাটা কি সম্পদ, দায়, ব্যয় না আয়? তাহলে 2000 টাকা মানুষের নিশ্চয়ই সম্পদ। এখানে লেখা আছে এই সম্পদটা যদি বাড়ে তাহলে ডেবিট হবে, এই সম্পদটা যদি কমে তাহলে ক্রেডিট হবে। তাহলে 2000 টাকা দিয়ে পণ্য ক্রয় করলে আমার সম্পদ কমে যায়, অর্থাৎ 2000 টাকা চলে গেছে, সুতরাং 2000 টাকাকে হবে ক্রেডিট। আর হিসাব বিজ্ঞানের নগদ টাকাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় নগদান হিসাব বলি, সুতরাং আমরা এখানে লিখব নগদান হিসাব ক্রেডিট। এইভাবে যতগুলো লেনদেনই পাও না কেন এই সূত্র দিয়ে তা ডেবিট ক্রেডিট বের করা সম্ভব। তো আজকে এই পর্যন্তই, সামনের দিনে আবারও তোমাদের আমি ডেবিট ক্রেডিটগুলো শেখাবো। আর এই সূত্রটা বোর্ডে লিখেছি তোমাদের শেখানোর স্বার্থে, নিশ্চয়ই বুঝতে পারছো এটা তোমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে। এই মুখস্থ থেকে যে কোনো লেনদেনের মধ্যে থেকে হিসাবগুলো বের করে একটা হবে ডেবিট আর একটা হবে ক্রেডিট। এইভাবেই কিন্তু এই অধ্যায়ের অঙ্কগুলো আশা করি করতে পারবে। তো যাবার আগে ছোট্ট একটা হোমওয়ার্ক দিতে চাচ্ছি, যদি এই হিসাবগুলো সম্পর্কে আরও বেশি জ্ঞান অর্জন করতে চাও তাহলে দেখো তোমাদের বইয়ের 51 পৃষ্ঠায় 51 পেজে হিসাব সম্পর্কিত তথ্য দেয়া আছে। মোট 31টা হিসাব রয়েছে। তো হোমওয়ার্ক হবে এই 31টা হিসাব তোমরা বাসায় বেশ কয়েকবার পড়বে, এটাই তোমাদের জন্য বাড়ির কাজ। আমাকে দেখাতেও হবে না, আমি সামনের দিনে তোমাদেরকে ধরার চেষ্টা করব। তো এই যদি হোমওয়ার্কটা করতে পারো এবং আমার আজকের ক্লাসটা ফলো করতে পারো তাহলে আগামী দিন যে আমি বইয়ের অঙ্কগুলো সলভ করব অবশ্যই তোমাদের উপকারে আসবে বলেই আমি বিশ্বাস করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেখানেই থাকো তোমাদেরকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।